বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রত্বাম পাত্রত্বাৎ ধনম আপনোতি ধনম ধর্ম ততো সুখম। আজকের সরস্বতী পুজোর শুরুয়াতটা করলেন বিশিষ্ট শিক্ষিত এবং শিক্ষা জগৎ তথা সংবাদ মাধ্যমের অন্যতম মুখ জ্যোতিষী আমাদের অর্ণব ভারতী। ওয়েলকাম। এবং একই সাথে আমি প্রথমেই বলবো যেটা যে আজকের দিনের তাৎপর্য একটা তো আছেই, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার উদ্দেশ্যে প্রণাম জানাই। সরস্বতী পুজোতে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। অবশ্য আমাদের যখন অনুষ্ঠান শুরু হয়েছে তখন সরস্বতী পুজোতে সব দৌড়ঝাঁপ করে ছেলে মেয়েরা এখন ঘরে ঢুকে গেছে, বা সারাটা দিন তো বেশ ভালোই কাটলো, তা সেটারই একটা শুরুয়াত উনি তো বললেন। একটা কথা, যেহেতু আজকে পুজোর শিক্ষার দেবী তো তিনি, হ্যাঁ, শিক্ষা এবং মিউজিক দুটোরই বলা যায়, একটু মিডলে আমরা চলে এসেছি, ডাজন্ট ম্যাটার। আজকের দিনটাকেই আমি সিলেক্ট করে রেখেছিলাম। এই যে সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা বিভিন্ন মানে আমাদের সিবিএসসি, আইসিএসসি ইত্যাদি ইত্যাদি, তাদেরও 12 ক্লাস 10 ক্লাসের পরীক্ষা। এই যে পরীক্ষাগুলো রয়েছে এবং তার সঙ্গে ক্লাসেরও পরীক্ষা রয়েছে সিবিএসসি, আইসিএসসি, কারণ এখন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা সব ডিসেম্বরে হয়ে জানুয়ারি থেকে নতুন ক্লাস হয়, তাদেরকে আমি ধরছি না। বছরটা শিক্ষার্থীদের পক্ষে রাশি ওয়াইজ কীরকম যাবে? আচ্ছা, তার আগে আমি ওভারঅল একটা বলে দিই প্রসন্দা, আর তারও আগে বলি আজকে আমার গলাটা বসে গেছে। না ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো আমি বেশি হাসি বলে গলা বসে যায়, এটা সমস্যা। প্রথম কথা হলো, সরস্বতী পুজো বলে বলছি না, নর্মালি যদি ছেলেমেয়েরা সবুজ কাপড়ের ওপরে বই রেখে পড়ে সেটা খুব ভালো এফেক্টেড হয়। কেন? কারণ সবুজ রং আমাদের চোখ এবং ব্রেনের পক্ষে খুব ভালো, এবং সবুজের সঙ্গে আমরা বুধকে একটা কম্বো প্যাক ধরি আর কি। কারণ আগেকার দিনে ডাক্তাররাও ছোটবেলায় বলতেন সবুজের দিকে তাকাবে চোখ ভালো থাকবে। তো সবুজ রংটা খুব ব্রেনের ওপরে খুব একটা শান্ত একটা বাতাবরণ তৈরি করে, তার জন্য সবুজ কাপড়ের উপরে বই রেখে পড়লে এটা কিন্তু অনেকটা এফেক্টেড। মানে এটা কোনো তন্ত্র মতে না, নরমাল, একদম নর্মাল বলছি। কারণ অ্যাস্ট্রোলজিতে এরকম প্রচুর কিছু আছে যেটা থেকে মানুষ অনেক কিছু শিখেছে। ডাক্তারি শাস্ত্র বিজ্ঞানের প্রচুর এসছে অ্যাস্ট্রোলজি থেকে। একটু সাইডে চলে গেলাম হয়তো কথা বলতে বলতে। এবং প্রসঙ্গে একটা ব্যাপার, জিওমেট্রির যে আমরা ষড়ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, এই প্রত্যেকটা ভুজের কনসেপশন এসছে অ্যাস্ট্রোলজি থেকে। তুমি বলবে কোথায়? না, যজ্ঞের যে যজ্ঞ কুণ্ডু, এক একটা কুণ্ডুতে এক এক রকমের যজ্ঞর নিয়ম সেই সময় ছিল। ত্রিভুজ ছিল কুণ্ডু, চতুর্ভুজ ছিল কুণ্ডু, সেই সব কুণ্ডু থেকেই কিন্তু সেই কনসেপশন নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি এসেছে, এই জিওমেট্রি এসেছে। তো এটাও কিন্তু একটা দিক। তো যাই হোক, যেটা বলছিলাম, আর পূর্ব দিকে মুখ করে সবসময় পড়তে বসা সবসময় শুভ। কেন উত্তর দিকে নয়? কারণ আমাদের দেহের ভেতর দিকে চৌম্বক শক্তি যাতায়াত করে, ঠিক আছে? তবেই আমরা মাটির সঙ্গে লেগে আছি। পৃথিবীতে চৌম্বক শক্তি আছে, কম্পাস ধরলে সেটা বোঝা যায়। সেই গ্রাউন্ডে যদি চৌম্বক শক্তি যেহেতু আমাদের দেহেতেও আছে, আয়রন আছে আমাদের দেহেতে, টানে, যদি উত্তর দিকে বসে পড়াশোনা করে তাহলে নর্থ পোল সবসময়তেই বিকর্ষণ তৈরি করে ব্রেনের সঙ্গে, মাথা যন্ত্রণা করবে, পড়াশোনায় মন লাগবে না। তো সে কারণে কিন্তু পূর্ব দিকে যেহেতু এনার্জেটিক একটা ফিল্ড রয়েছে, সূর্য উঠছে, অতএব সেই দিকে ফিরে বসে পড়াশোনা করা উচিত। কিংবা দক্ষিণও খুব ভালো দিক, দক্ষিণ দিকে বসেও পড়াশোনা করা। দক্ষিণ দিক বা দক্ষিণের দিকে তাকিয়ে মুখ দক্ষিণের দিকে থাকবে। বিশেষ করে অঙ্ক কিংবা সায়েন্স গ্রুপ যদি দক্ষিণের দিকে মুখ করে পড়ে, তার যে ভাইব্রেশন, অন্য দিকে মুখ করে পড়লে কিন্তু ভাইব্রেশন খারাপ হবে। দক্ষিণ দিকে মুখ করে পড়া উচিত। এবং আর্টস গ্রুপ পড়া উচিত সবসময় সূর্যের দিকে মুখ করে, মানে পূর্ব দিকে মুখ করে। ইংরেজি বাংলা, হিস্ট্রি, কিংবা এখন তো হিস্ট্রি হয়ে গেছে এসএসটি ইত্যাদি। বেশ, সরি। আর যদি রাশি ওয়াইজে আসো, তাহলে আমি বলবো যে যেহেতু এটা এই বছরটা হচ্ছে পিতৃকারক বছর,
ঠিক আছে, 2026 রবির বছর, ঠিক আছে। তো মোটামুটি আমি কাউকেই আশাহত করছি না, কিংবা প্লিজ কেউ ডিপ্রেসড হবেন না আমি বলছি বলে, কিন্তু চার্ট ওয়াইজ তো প্রত্যেকের ভাগ আলাদা হয়। তবু মেষ রাশি, ধনু রাশি, মীন রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এদের কিন্তু এই বছরের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু, অর্থাৎ এদের পক্ষে এই বছরটা এডুকেশনালি খুব ভালো। এই 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 4-5টা রাশির, এই 4-5টা রাশির, তার মানে কি বাদবে এইগুলো খারাপ না? খারাপ না, কারণ তারা যে কোনো কারণেই হোক কনসেন্ট্রেশনের সমস্যা করছে। তার মানে এরা করছে না, হ্যাঁ এদেরও অনেকে হচ্ছে, আমি এটা কিন্তু বারবার বলছি, ব্যাপক অর্থে বলছি। হয়তো চার্টের যদি এক এক জায়গায় এক এক রকম দেখা যায়, যদি আমি দেখি যে বদ নক্ষত্রের সঙ্গে বুধ বসে আছে, কিংবা বুধ কোনোভাবে এফ্লিক্টেড হয়েছে, অটোমেটিকই তার পড়াশোনার থেকে অন্যদিকে সে ডাইভার্ট হয়ে যেতে পারে। আজকে আমি তোমাদের এখানে আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম, যেহেতু সরস্বতী পুজোটা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো প্রচুর কপত কপতে একসঙ্গে যাচ্ছে, এবং তাদের বয়স খুব বেশি হলে 19, 20, 18, 17, 16 এরকম, ঠিক আছে, আমি 15, 14ও দেখেছি। হ্যাঁ, তো আমি এটা যে খারাপ সেটা বলছি না, আমার বক্তব্য কেরিয়ার বিল্ড আপ করো, এখন কেরিয়ার বিল্ড আপের সময়। এখন যদি তুমি ডাইভার্ট হয়ে যাও অন্যদিকে, তাহলে কিন্তু না কেরিয়ার হবে না সেটা হবে। কারণ প্রেম করো, আর ভাই তোমরা ভাই বোন যারা আছো প্রত্যেকের উদ্দেশ্যেই বলি যে তোমরা কিন্তু প্রথমে কেরিয়ারের দিকে নজর দাও। পৃথিবী প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে, এখন মানুষ ইউটিউব ফেসবুকের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছে, যার জন্য তার কেরিয়ার ট্রাফিক কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে। মানুষের ভেতর থেকে ব্রেনের সেই প্রভাবটা তৈরি হচ্ছে না। আমরা ব্রেনকে বলি সহস্রার চক্র, তার ভেতরে আছে দ্বিসহস্রার চক্র, তার ভেতরে আছে নাদ চক্র, তার ভেতরে আছে নাদ মণ্ডল, পরিমণ্ডল, তার ভেতরে আছে নাদ। একটা বাচ্চা জন্মের সাথে সাথে তুমি যদি মাথার মাঝখানে হাত দাও, দেখবেন কাঁপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁপে কাঁপে, ওইটা হচ্ছে নাদ। হ্যাঁ, এখন এবং সেটা অনেক বয়স অবধি থাকে, প্রায় 1 বছর অবধি থাকে। এবং কারণ মাথাটা এরকম ফাঁকা থাকে, তারপর আস্তে আস্তে বড় হয় তত ওটা জোরে। আমাদের করোটি কিন্তু এরকম টাইপের, কখনোই এরকম নয়, এরকম টাইপের, ওটা জুড়ে যায়। তখন আমাদের জ্ঞানগম্যি তৈরি হয়, কিংবা জ্ঞানগম্যি নার্ভস তৈরি হয়। যেদিন নার্ভতন্ত্র নিয়ে বলবো, মানে আমাদের অ্যাস্ট্রোইতে, সেদিন এটা বলবো। কিন্তু আমি যে কটা রাশি বললাম, এই রাশির বাইরের রাশি তাহলে কি করবে? না, এই রাশির মধ্যে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি যে রাশিগুলোর কথা বললে, এই রাশিগুলোর মধ্যেও তো খারাপ হতে পারে। অবশ্যই, এই যে বললাম, যদি অ্যাফ্লিক্টেড বুধ থাকে, যদি বৃহস্পতি মানে গুরু যদি তার সঠিক জায়গায় না থাকে, যদি সে বুঝবে কি করে? তার তো টোটাল তার হরোস্কোপটা দেখতে হবে। অবশ্যই তাই। তা আমি তো মনে করি যে এই সময়তে যে কোনো মানুষের, আমি একটা কথা রিপিটেডলি বলি, যে আমার আর্টস নিয়ে পড়ার কথা ছিল, আমি জানতাম না, আমি কোনো অ্যাস্ট্রো দেখাইনি, আমার বাবা দেখাইনি, আমি পড়লাম কমার্স নিয়ে। ওকে, তাহলে এখন বুঝি নিজের চার্ট দেখে, আরে আমার তো আর্টস নিয়ে পড়া উচিত ছিল। তো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু চুজ ইউর সাবজেক্ট, হুইচ সাবজেক্ট ইজ স্পেশাল ফর ইউ, হুইচ সাবজেক্ট ইজ স্পেশাল, তুমি কি নিয়ে উচিত ছিল। হ্যাঁ, মানে সেটা ক্লাস 7-8-এ থাকলে বোধহয় ভালো হতো। 7-8-এ থাকলে আরো ভালো হয়। আমি তো সবসময় বলি যে মানে শেষ সময় অ্যাস্ট্রোদের কাছে এসে কোনো লাভ নেই, অ্যাস্ট্রো কিছু করতে পারবে না। কাম বিফোর, তুমি সেই সময় এসো যখন বিপদে পড়োনি, পড়ে গেলে আমি দাদা বিপদে পড়ে গেছি, আমি এই করবো। আর মুশকিল হচ্ছে অ্যাস্ট্রোলজারদের অবস্থা হচ্ছে, আমাদের কন্ডিশনটা হচ্ছে দাঁতের ডাক্তারের মতো অনেকটা। যখন প্রচন্ড ব্যথা হয় তখন ডাক্তার কাছে যায়, তার আগে অব্দি পেন কিলার আগ্রাম বাগ্রাম খেয়ে মোটামুটি চালিয়ে গেল। ঠিক, তারপরে যেটা হয়, তারপরে যদি না যায়, কিংবা যখন গেল তখন মানে দাদা আপনার সব খেয়ে এসছেন মারি ফারি, এবারে কেটে ফেলে দিন খানিকটা। তো আমাদের অবস্থা হচ্ছে দাঁতের ডাক্তারের মতো অনেকটা। মানুষ যখন আর পারে না, মানে ডাক্তার কিছু করতে পারছে না, বুদ্ধি কিছু করতে পারছে না, উকিল কিছু করতে পারছে না, চল অ্যাস্ট্রোলজারকে ধর। মানে আমরা হলাম দাঁতের ডাক্তার, শেষ সময় এসে চায় সম্পূর্ণটা সুস্থ হয়ে যেতে, তাও দিন 15-20-র মধ্যে। বাট উই আর নট ম্যাজিশিয়ান, উই আর নট পিসি সরকার।
আমরা ম্যাজিশিয়ান নই, আমরা অ্যাস্ট্রোলজার। আমাদেরও কিছু সময় হিসেব আছে, সময়ের নিরিখে বলতে হয় যে এর বিদ্যা পাবে এইখানে যাবে, এর বুদ্ধিটা ঠিক এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে, এর প্রেমের ভাবে এই দিকে যাচ্ছে, এ এ এ দেখছি হয়তো 12 বছর এলো, আমি বললাম এর 16 বছর থেকে এর কিন্তু প্রেমের যোগ আছে, তো অটোমেটিক্যালি এখন থেকে কাউন্সিলিং করান, এখন থেকে একে ঠিক মতো একে পরিচর্যা করুন, যাতে করে না এ ওই দিকে ডাইভার্ট হয়ে যায়। তাহলে আপনারা যা ইনভেস্ট করলেন, এখন তো সবই ইংলিশ মিডিয়াম, তো 2 লাখ 5 লাখ 10 লাখের নিচে কোনো গল্প নেই, তো যা ইনভেস্ট করলেন সবটাই কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আগে আসতে হয়। এরা সব মুশকিল কি সব পড়ে যে তা দাদা সর্বনাশ হয়ে গেছে, এবার ছাড়িয়ে দিন। আই এম নট আ ম্যাজিশিয়ান, আই রিপিট এগেইন, যে এগুলো আগে থাকতে এলে চার্টের কন্ডিশন দেখে, এই যে বললাম যে মেষ রাশি, তো মেষ রাশির মঙ্গল যে স্থানে থাকে, যেহেতু ওটা মঙ্গলের ঘর বলে আমরা জানি, তো বৃষ রাশি তুঙ্গস্থ চন্দ্র খুব শৌখিন হয়। মেষ রাশির লোকেরা রাগী হয়, স্পষ্ট বক্তা হয়, মুখের ওপরে ঠাস করে কথা বলে দেয়। একইভাবে এরা এত ইমোশনাল হয়, বিশেষ করে মেষ রাশির মেয়েরা, ওই নচিকেতার গান হয়ে যায় তখন, আমার নেই কোনো শাসন, কি প্রেমে পড়ি যখন তখন, ওরকম একটা আছে, গান আছে যে ভালোবাসি যখন তখন, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন। তো মেষ রাশির মেয়েদের খুব সমস্যা, এরা ধূপধাপ প্রেমে পড়ে যায়। তো অবশ্যই এদেরকে কিন্তু খুব কনসিয়াস থাকতে হবে। সেম প্রবলেম আছে কন্যা রাশির মেয়েদের ক্ষেত্রেও, এরাও দুমদাম খুব প্রেমে পড়ে যায়। মকর রাশির মেয়েরা দুমদাম প্রেমে পড়ে যায়। ছেলেদের কথা বলি, বৃষ রাশির ছেলেরা দুমদাম প্রেমে পড়ে যায়, সিংহ রাশির ছেলেরা দুমদাম প্রেমে পড়ে যায়। হ্যাঁ, কোথায় এরা প্রেমে পড়ে? প্রেম ব্যাপারটা হচ্ছে ইমোশন, যেখানেই ইমোশন টাচ করে যায় সেখানেই প্রেমটা এদের ছুঁয়ে যায়। ঠিক আছে, এইটা হলো বিজ্ঞান ভিত্তিক বিচার। কারণ আমি অ্যাস্ট্রোলজি সবসময় চেষ্টা করি বিজ্ঞান ভিত্তিক ব্যাপারটাকে করতে। ওই কোথায় বুধ, কোথায় বৃহস্পতি, কোথায় শুক্র, তার কোনো প্রভাবই পৃথিবীতে এসে পড়ে না, এটা সত্য। ওই নবগ্রহ করো, পঞ্চগ্রহ করো, কোনো লাভ নেই, কারণ এদের রেই আসে না পৃথিবীতে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটা হলো একটা অ্যালজেব্রাটিক ফিগার। যেমন আমরা এক্স ধরে একটা অঙ্ক মিলাই, কিংবা পাটিগণিতে ধরি সংখ্যা 1 বলে একটা উত্তর মেলাই, সবগুলোই কিন্তু অ্যালজেব্রাটিক ফিগার। কে তৈরি করেছিল? মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজির এই ফর্মাটা তৈরি করেছিল আর্যভট্ট। আর্যভট্ট কিন্তু অ্যালজেব্রার সৃষ্টিকর্তাও কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট কিন্তু অ্যালজেব্রার কনসেপশন আনে, আবার অ্যাস্ট্রোলজি কনসেপশন মানে এই চার্টটা আর্যভট্টরই তৈরি করা। তো এটা ওটা অ্যালজেব্রিক ফরমেশন, যেটা ধরে একটা মানুষের বিচার করা যায়। তো আজকে সরস্বতী পুজোর দিন শুধু এইটাই নয়, মানে এর সঙ্গে আরও কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের প্রচুর কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম ডাইভার্ট হয়ে যাচ্ছে মোবাইলের দিকে। একটা তুললেই আরেকটা, একটা তুললেই আরেকটা, একটা তুললেই আরেকটা। আরে কিভাবে চলবে এভাবে? এরকম করে কখনো একটা মানুষ শিক্ষিত হতে পারে না। এবার ইউটিউব থেকে প্রচুর মানুষ উপার্জন করছে, ঠিক কথা, কিন্তু সবাই কিন্তু শিক্ষিত নয়। আর শিক্ষার খুব প্রয়োজনীয়তা আছে জীবনে। এই যে আমি বললাম, বিদ্যা দাদাতি বিনয়ং, মানে বিদ্যা বিনয় দান করে। বিনয়ত জাতি পত্রত্তম, বিনয় জাতি দেয়, পত্রত্তম যোগ্যতা, পত্রত্তম মানে হচ্ছে যোগ্যতা, তাহলে বিনয় যোগ্যতা দান করে। পত্রত্তম যোগ্যতা দান করে। যোগ্যতা দান করার পরে শ্লোকটা ভেঙে দরকার নেই, এমনি নর্মালটা সমস্যা হয়। এখন শ্লোক ধরে ধরে বললে আমাদের দর্শকও অত বুঝবে না, বরং কি বলতে চাইছো সেটাই। আমি বলতে চাইছি যে যেহেতু বিদ্যা থেকে বিনয় আসে, বিনয় থেকে যোগ্যতা আসে, যোগ্যতা থেকে ধন আসে, এবং এই ধন থেকে কিন্তু ধর্ম আসে। ধন মানে কি? ইন্টারনাল ধন, তুমি ভেতরে যেটা তুমি অর্জন করছো। টাকা পয়সা সে তো
ফুটপাতে বসে তুমি সবজি বিক্রি করে উপার্জন করতে টিয়া পাখি নিয়েও বসা যায়, টিয়া পাখি নিয়ে বসা যায়, 5 টাকা দিলে সে সব কিছু বলে দেয়। তখন আর অর্ণবের দরকার হয় না না। না না, সে তো ফুটপাতে বসলে মানে ফুটপাতে বসে কাজটা করা যায়, এটা আমার বক্তব্য। তাতে শিক্ষা লাগে না। তো কিন্তু শিক্ষা যদি না থাকে কোনো জিনিস ফরমেশনে তৈরি হয় না। আমরা প্রচুর সময় ডাক্তার না দেখিয়ে কম্পাউন্ডারকে দেখিয়ে বলি মাথা ব্যথা করছে, এগুলো বা দাঁত কম্পাউন্ডার ব্যথা না, করছে। ওষুধের দোকানে বলে যে মাথাটা ধরেছে, এটা বলতো ওই দিয়ে দিল। দিয়ে দিল, খেয়ে নিলাম। বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। ডাক্তার দেখালে ডাক্তার তখন বলবে কিসের থেকে হচ্ছে? মাথার যন্ত্র তোমার গ্যাসের পেনের থেকে হচ্ছে, না মাইগ্রেন থেকে হচ্ছে, নাকি তোমার মাইগ্রেন থেকে হচ্ছে, নাকি তোমার চোখের সমস্যা থেকে কিংবা হচ্ছে, প্রেশার হতে পারে। কিংবা প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। সেই বুঝে সেই মূলে আঘাত করবে, তখন যন্ত্রণাটা কমবে। তা হাতুড়ে আর শিক্ষিত একটা লোক এমবিবিএস পাশ করে ডাক্তার হচ্ছে, এটা মজার ব্যাপার নয়। আজকে আমি কালার থেরাপির নিয়ে নর্মাল কলেজে পড়াশোনা করে পিএইচডি করে তারপরে আমি এখানে বসেছি, যে মানুষের ব্রেনে সূর্যের আলো কিভাবে কাজ করে। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার লাইট কালার খুব পছন্দ, কিংবা তোমার হয়তো ব্ল্যাক কালার খুব পছন্দ, তো এটা কিন্তু চার্ট দেখে বোঝা যায় যে তার কার কোন কালারটা পছন্দ, তার ব্রেন কোন কালারটা নিচ্ছে। সেই কালার নেওয়ার ওপরে কিন্তু তার মেন্টালিটি নির্ভর করছে। তোমার ঘরের রং ধরো হলুদ, তুমি রাত্রিবেলা যেয়ে দেখলে তোমার একটা দেয়াল করে দিয়েছে বেগুনি, তুমি কিন্তু যেই দিকে তাকাবে তোমার চট করে মাথাটা গরম হয়ে যাবে। একই ব্যাপার, মানুষের চোখে যে কালারটা সেটিং হয় সেই কালারের ওপরে তার ব্রেনের ভাইব্রেশন নির্ভর করে। আমি যদি হলুদ পছন্দ করি তাহলে আমার যা চারিত্রিক ক্ষেত্র হবে, আমি যদি সবুজ পছন্দ করি আমার চারিত্রিক ক্ষেত্রটা হবে না। হবে না। যে হলুদ পছন্দ করবে সে একটু কম কথা বলবে, যে হলুদ পছন্দ করবে তার ভেতরে একটা অদ্ভুত সফিস্টিকেসি কাজ করবে। সে 10 জায়গায় সে চেষ্টা করবে সেই উপদেশটা দিতে, যে একটা কথা বলবে যেটা 10টা কথার সমান, তার কথার ওয়েট থাকবে। আর যে সবুজ পছন্দ করবে সে কিন্তু বাচ্চাদেরকে একটু ভালোবাসবে, সবসময় একটা হাসি মজার ভেতর দিয়ে চলতে পছন্দ করবে, সবার সঙ্গে মিশে চলা পছন্দ করবে। এই কালার ভেরিয়েশনে মানুষের চারিত্রিক ভেরিয়েশন হয়, তার উপরে কিন্তু আমার অ্যানালাইসিস, তার উপরে কিন্তু আমার মানুষকে দেখা। আজকে 2009 থেকে 2026 অবধি আমি এইভাবেই মানুষ দেখে আসছি। চমৎকার, এবং এভাবেই দেখা উচিত। এবং আপনাদেরকে বলি যে আপনারা ফোন করবেন, দেখুন অর্ণববাবুর ফোন নাম্বার যাচ্ছে তলায়, এখানে ফোন করে আপনাদের যাদের যা প্রয়োজন, বেকার ফোন করবেন না যে দেখুন তো আমার হরস্কোপটা, কারণ ফোনটা ওনার কাছে থাকে না, ওনার সেক্রেটারিদের কাছে থাকে। সুতরাং সেখানে ফোন করে অনলি থ্রু অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিন্তু ওর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, আদারওয়াইজ নট। এবং খুব পণ্ডিত মানুষ, আমি তো প্রথমেই বলেছিলাম, তার কথার ধরন ধারণ দেখেই আশা করি বুঝতে পারছেন। এবং আজকে সরস্বতী পুজোর দিন উনি একেবারেই শিক্ষার জায়গাটাকে ধরেছেন ইচ্ছা করেই, যাতে করে মানব সেবায় বিষয়টা লাগতে পারে। এবং একই সাথে আমি আরেকটু স্টেপ আপ করে যেটা বলবো, যে একটি ছেলে চাকরি পেয়েছে, প্রাইভেট কনসার্নে চাকরি পেয়েছে, ধরো যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পেয়ে, বা কমার্স বা সিএ যাই হোক। এবার তার বেটার কিছু করতে গেলে তার কাজের উপর নির্ভর করবে, যে আমার ভাই পরিশ্রমটা খুব, বা আমি খুব ইন্টেলিজেন্ট, খুব শার্প। এমন বহু লোক রয়েছে যারা মানে বিরাট বিরাট ডিগ্রি নিয়ে রয়েছে, অথবা ফেক ডিগ্রি নিয়ে কামাল করে দিচ্ছে। আমি তাদের কথা বলবো না, আমি বলবো যে সাচ্চা যারা পড়াশুনো করছে বা যারা শিক্ষিত, যারা আজকের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে চাইছে, পারছে না, এরকম ধরনের ফোন খুব আসে আমাদের এখানে। এটা নিয়ে কি বলবেন? এটা কিন্তু এডুকেশন পার্টের মধ্যেই পড়ছে। অবশ্যই এডুকেশন পার্টের মধ্যে পড়ছে। প্রথম কথা হলো, আবার সেই মেষ বৃষ থেকেই হোক না, প্রথম কথা হলো দেখতে হবে সে কোন রাশি লগ্নের লোক, এবং এই রাশি লগ্নের লোকের সঙ্গে সে যে বিষয়ে পড়াশোনা করেছে সেই বিষয়টা তার সঙ্গে ম্যাচ করছে কিনা। সচিন তেন্ডুলকার যদি আজকে খেলতে বসতে, তাই হোক, আমি সচিন তেন্ডুলকারের ডেট অফ বার্থটা বলছি, প্লিজ ক্যারি অন। আচ্ছা, আমি কিন্তু টাইমটা বলতে পারবো না, শুধু রাশির উপর দাঁড়িয়ে তোমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সকাল বিকেল দুপুর রাত্রি এগুলো কোনো, এটা শুধু রাশির, তুমি পণ্ডিত মানুষ, তুমি বাকিটা তুমি বুঝে নাও রাশির উপর। আচ্ছা ঠিক আছে। 24
473 24/4 73 1973। 12 ধরে করো, আচ্ছা 12 AM ধরে করো, বা মানে 12 AM বা PM দিয়ে করো। আচ্ছা মনে হয় ওনার জন্ম সকালবেলা হয়েছিল। সেটা বেশ, তো হোক না। এবারে জন্মস্থানটা হচ্ছে গিয়ে মুম্বাই। সকালে হয়েছিল, জন্মস্থান হচ্ছে মুম্বাই। ভালো কথা। কি পাচ্ছ, কি কেন কি করে তিনি এতটা বিখ্যাত হলেন এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যান কিভাবে হলেন? আমি ব্র্যাডম্যানকে বাদ রাখছি, কারণ ব্র্যাডম্যানের টাইমে ওয়ানডে ছিল না। আচ্ছা প্রথম কথা হলো কি রাশিটা কি শুধু বলো? শুধু রাশি? রাশি হচ্ছে ওনার ধনু রাশি। বেশ, বাকিটা তার উপর বেস করে বলো। দাঁড়াও 1 মিনিট। 24/4/73, তাই তো? আচ্ছা হ্যাঁ, তো হচ্ছে ধনু রাশি। ধনু রাশির যারা মানুষ হয়, প্রথম কথাই বলি, ধনুর সিম্বলটা মনে করো। ধনু। একটা মানুষ হাফ হাতে তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেহটা হচ্ছে ঘোড়ার, দেহটা ঘোড়ার, আর ওপরটা হচ্ছে তীর ধনুক। এই সিম্বলটাই বলে দিচ্ছে ধনুরাশির মানুষ কিরকম হয়। এরা প্রচন্ড টার্গেট ওরিয়েন্টেড হয়, ঘোড়ার মতো স্পিডি হয়, আর সঙ্গে টার্গেটটাকে একদম ঠিক রাখে। এরা কখনো মিস করে না। যদি একবার দিমাগে ধরে নিল এটা করব, তো করবেই। এদের খিদে প্রচন্ড থাকে। তেন্ডুলকারের ক্ষেত্রে কি পাচ্ছ? তেন্ডুলকারের ক্ষেত্রে প্রথম কথা হলো, ভদ্রলোকের যদি খুব ভুল না পড়ি, তাহলে দ্বিতীয় মঙ্গল আছে। বেশ, তাই যদি থাকে তাহলে অবশ্যই এরা খেলার দিকে যাবেই, কারণ মঙ্গল হচ্ছে খেলার দিকে যায়। নাহলে আর্মি, না হলে কোনো পুলিশের কোনো বড় কর্তা, এসব দিকটা দেখে হচ্ছে মঙ্গল। তো অটোমেটিক্যালি, এবং রাহুর যা পজিশন দেখছি বিভিন্ন জায়গায় ঘুরবে যে, এটাও বোঝা যাচ্ছে। এবং যেহেতু ধনু রাশি, এটা বৃহস্পতিও এখানে খুব ভালো কাজ করে, কারণ এটা বৃহস্পতির জায়গা, সঙ্গে টার্গেট ওরিয়েন্টেড। তো এই রাশি কিন্তু বলে দেয় যে এই মানুষটা, কিংবা আমি এখান থেকে লগ্ন পাচ্ছি না, মঙ্গলটা পাচ্ছি, এবং এপ্রিল মানে হচ্ছে গিয়ে বৈশাখ মাস। তার মানে 4 টান রবি। রবি 4 টান বসে আছে। কোথায় বসে আছে রবি? রবি বসে আছে মেষে। রবি বসে আছে। তা মেষে যদি রবি বসে থাকে, আর ধনু যদি রাশি হয়, তা রবি আর বৃহস্পতি কানেক্ট হয়, সে তাহলে বিস্ফোরণ করতে পারে। বিস্ফোরণ ঘটেছে। ভারতরত্ন সচিন তেন্ডুলকারকে নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম, যে ওয়াই হি ওয়াজ দ্য বেস্ট। ফলে আমরা অর্ণব ভারতীর কাছ থেকে যে জিনিসটা জানতে পারবো প্রত্যেক শুক্রবার দিন ঠিক এই সময় 6:30টার পর। এখন তো সময় শেষ হয়ে এসছে ফরচুনেটলি, আজকে আবার সামনের শুক্রবার আলোচনা হবে। এই ধরনের বিখ্যাত কিছু চরিত্রকে বারবার করে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের জীবনযাত্রার সঙ্গে তার ফারাকটা কোথায়, কেন আপনি এর জায়গায় আসতে পারবেন না, এটাই থাকবে কিন্তু অর্ণব ভারতীর টার্গেট। আজ এই অবধি, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে সরস্বতী পূজার আবার প্রীতি শুভেচ্ছা এবং বাচ্চাদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।